হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। ফাইনালি আপনাদের বহুল কাঙ্ক্ষিত স্কুইড গেম সিজন 2 এর এক্সপ্লানেশন নিয়ে হাজির হলাম। কারণ সিজন 1 হলো আমাদের চ্যানেলের মোস্ট ভিউড একটা সিরিজ। তো সিজন 1-এ আমরা দেখেছিলাম 456 জন ব্যক্তি যারা কিনা অভাবের তাড়নায় স্কুইড গেমের ফাঁদে পা দেয়, যাদের কিনা অনেক বেশি টাকা দরকার ছিল, কারণ তাদের প্রত্যেকের জীবনে এক একটা অদ্ভুত গল্প জড়িয়ে রয়েছে। তো বাঁচা মরার এই গেমে তারা এক একটা ধাপে অংশগ্রহণ করতে থাকে আর জীবন হারাতে থাকে। এভাবে একে একে 6টা কঠিন এবং নির্মম ধাপ পার করে শেষ পর্যন্ত সিরিজের মেইন ক্যারেক্টার সিয়ং গিহান বেঁচে থাকে এবং পুরস্কার হিসেবে 300 কোটি টাকা জিতে নেয়। কিন্তু এমন নির্মম সাফল্য গিহানকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। তবে একটা সময় সেসব কাটিয়ে উঠে সে তার মেয়ের সাথে দেখা করতে আমেরিকা যাচ্ছিল, কিন্তু এয়ারপোর্টে সে স্কুইড গেমের সেই সেলসম্যানকে দেখতে পায় যে সবাইকে স্কুইড গেমের ইনভাইটেশন কার্ড দিয়ে বেড়ায়। তাকে দেখার পরে গিহান বুঝতে পারে তার মানে এই গেমটা আবার শুরু হবে। আর ঠিক তখনই সে সিদ্ধান্ত নেয় সে এবার এই গেমটাকে চিরতরে বন্ধ করে দেবে। তাই সে ওই লোকটার কাছে যায় যাকে একটু আগে সেলসম্যান ইনভাইটেশন কার্ড দিয়ে গিয়েছে। কার্ডটা নিয়েই গিহান সেই কার্ডে থাকা ফোন নাম্বারে ফোন দিয়ে নিজের পার্টিসিপেট করার কথা জানায় এবং থ্রেড দিয়ে এটাও বলে যে সে এবার এই গেমটাকে চিরতরে বন্ধ করে দেবে। তখন ফোনের ওপাশ থেকে এই গেমের লিডার ফ্রন্টম্যানের কণ্ঠ শোনা যায়। সেও গিহানকে থ্রেড দিয়ে চুপচাপ বিদেশে মেয়ের কাছে চলে যেতে বলে, আর তা না হলে গিহানের কপালে অনেক দুঃখ আছে। গিহান তখন তাকে স্পষ্ট করে জানিয়ে দেয় আপা পালাতে পারে, কিন্তু গিহান কখনো পালায় না। তার মানে সিজন 2-তে হয় গিহান এই গেমটাকে ধ্বংস করবে, নয়তো আবারও আটকা পড়বে নতুন কোনো ফাঁদে। তাহলে চলুন দেখে নেই এই সিজনে ঠিক কি চমক অপেক্ষা করছে। তবে তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন প্লিজ। সিজন 2 এর শুরুতে দেখা যায় গিহানের ফ্লাইট অলরেডি টেক অফ করেছে। তখন ফ্রন্টম্যান গিহানকে বলে এই ফ্লাইটে আজকে আমেরিকা চলে না যাওয়ার জন্য গিহানকে অনেক পস্তাতে হবে। উত্তরে গিহানও ফ্রন্টম্যানকে দেখে নেবে এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে গিহান একটা ওয়াশরুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সব ড্রেস খুলে ফেলে। তার সন্দেহ ছিল ফ্রন্টম্যান এতদিন পরেও কিভাবে তার উপর নজর রাখছে, কেননা ফ্রন্টম্যান কিভাবে জানলো সে এখন এয়ারপোর্টে আছে। নিশ্চয়ই তার শরীরে এমন কোনো ট্র্যাকার লাগানো আছে যার মাধ্যমে ফ্রন্টম্যান তার উপর নজর রাখছে। তো শরীর চেক করার সময়ে গিহান তার কানের কাছে একটা ছোট মাইক্রোচিপ খুঁজে পায়। সে তখনই একটা ডেগার দিয়ে কেটে চিপটা চামড়ার নিচ থেকে বের করে ফেলে, যাতে ফ্রন্টম্যান তার উপর থেকে অ্যাক্সেস হারিয়ে ফেলে। যাই হোক, পরের সিনে আমরা পুলিশ অফিসার জুনহোকে দেখতে পাই। মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বেডে তার জ্ঞান ফেরে। মূলত স্কুইড গেমের মধ্যে সে নিজের ভাইকে খুঁজতে গিয়ে এক পর্যায়ে এই চক্রের হাতে ধরা পড়ে এবং ফ্রন্টম্যান তাকে গুলি করে নদীতে ফেলে দেয়। তো এরপর কেটে যায় 2 বছর। জুনহো এখন ক্রাইম ডিপার্টমেন্ট ছেড়ে ট্রাফিক পুলিশে ট্রান্সফার নিয়েছে। সে একদম দায়িত্বশীলভাবে নিজের ডিউটি করছিল। এ সময় চিফ তার সাথে দেখা করতে আসে। চিফ জুনহোকে আবারও ক্রাইম ব্রাঞ্চে ফিরে আসতে বলছিল, কিন্তু জুনহো তার ডিপার্টমেন্টের অফিসারদের উপরে আপসেট ছিল, কারণ তারা তাকে স্কুইড গেমের চক্রটাকে ধরতে কোনো হেল্প করেনি। চিফ তখন জুনহোকে বোঝায় জুনহো তাকে যেসব ফটো ভিডিও পাঠিয়েছিল সেগুলোর কোনোটাই তার কাছে পৌঁছায়নি। তবুও জুনহোর কথায় চিফ নিজ উদ্যোগে আইল্যান্ডে খুঁজে দেখেছিল, কিন্তু সেখানেও কোনো ট্রেস পাওয়া যায়নি। তাছাড়া জুনহো যেই গেমের কথা এবং অসংখ্য মানুষের হতাহতের কথা বলেছে, পুলিশ তারও কোনো প্রমাণ পায়নি। আবার জুনহোকে ঠিক কে গুলি করেছিল সে তো তার নামটাও বলেনি। তো এক্ষেত্রে ডিপার্টমেন্টের কি বা করার থাকে? আসলে জুনহো এখানে ইচ্ছে করেই চিফকে গুলি করা ব্যক্তির নামটা বলেনি, কেননা সে কিভাবে বলবে তার আপন ভাই ইনহোই তাকে গুলি করেছিল, যে কিনা এই গেমের অন্যতম লিডার, যাকে আমরা ফ্রন্টম্যান হিসেবে চিনি। তাই জুনহো এই ব্যাপারটা তখন চেপে গিয়েছে, যদিও সে পার্সোনালি এখনো স্কুইড গেমের চক্রটাকে ট্রেস করার চেষ্টা চালিয়েই যাচ্ছে। তো পরের সিনে গিহানকে তার ঘরে দেখা যায়। হঠাৎ তার ঘরের কলিং বেল বেজে উঠে। সে দরজার কাছে যেতেই দরজার ফাঁক দিয়ে স্কুইড গেমের একটা ইনভাইটেশন কার্ড ঢুকে যায়। এরপর সে দরজা খুলতেই বেশ চমকে যায়, কারণ তার সামনেই ফ্রন্টম্যান দাঁড়িয়ে আছে, তার 2 হাতে 2টো কাটা মাথা ধরা। তখনই গিহান চিৎকার দিয়ে ফ্রন্টম্যানকে গুলি চালাতে শুরু করে এবং তার ঘুম ভেঙে যায়। আসলে গিহান এতক্ষণ স্বপ্ন দেখছিল। গত 2টা বছর ধরে সে ফ্রন্টম্যানকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এখনো সে তার নাগাল পায়নি। তো গিহান একটু শান্ত হতেই তার দরজার কলিং বেল বেজে ওঠে। এতে সে একটু ঘাবড়ে যায় আর ভাবে তার একটু আগে দেখা স্বপ্নটা আবার সত্যি হতে যাচ্ছে নাকি। কিন্তু সে সিসি ক্যামেরা ফুটেজে তাকিয়ে দেখে তার ঘরের সামনে কিম দাঁড়িয়ে আছে। এই কিম একসময় গিহানের পাওনাদার ছিল। লোন শোধ করতে না পারায় গিহান তার কাছে বেদম মার খেয়েছিল, কিন্তু টাকার যে কি পাওয়ার রে বাবা, কেননা এখন সে কিমের টাকা পরিশোধ করে দিয়ে উল্টো তাকেই হায়ার করেছে স্কুইড গেমের সেই সেলসম্যানকে খুঁজে বের করার জন্য। মানে এখন কিমই গিহানের আন্ডারে কাজ করে। তো গিহান দরজা খুলে কিমকে ভেতরে আসতে দেয়।
এরপর সে কিমের কাছে কাজের ব্যাপারে আপডেট জানতে চায়। কিম জানায় এখনো তারা সেলসম্যানকে খুঁজে পায়নি। গিহান তখন কিমকে এক ব্যাগ টাকা দিয়ে বলে সে যেন আরো লোক নেয় এবং প্রতিটা স্টেশনে তন্ন তন্ন করে খোঁজে, কারণ ওই সেলসম্যান দাগজি খেলার মাধ্যমে সাধারণ মানুষকে ম্যানিপুলেট করে স্কুইড গেমে নিয়ে যায়। আর এখন তার নাগাল পেলেই গিহান আবারও ফ্রন্টম্যানের কাছে পৌঁছে যেতে পারবে। তাই সে কিমকে নির্দেশ দেয় তারা যখনই কোনো স্যুট টাই পরা লোককে দাগজি খেলতে দেখবে তখনই যেন তারা গিহানকে ব্যাপারটা জানায়। কিম তখন টাকার ব্যাগটা নিয়ে বেরিয়ে যায় এবং তার গ্যাংকে বলে আরো লোক জোগাড় করতে, কারণ ওই সেলসম্যানকে খুঁজে পেলে গিহান তাদেরকে 1 বিলিয়ন ওন পুরস্কার দেবে। যাই হোক, এদিকে অফিসার জুনহোকে দেখা যায় সে ছুটির দিনে ব্যাগটা গুছিয়ে একটা জাহাজে যায়। এই জাহাজের ক্যাপ্টেনের নাম হলো পার্ক। সেই 2 বছর আগে জুনহোকে আইল্যান্ড থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেই থেকেই তার সাথে জুনহোর বেশ ভালো ভাব। জুনহো ক্যাপ্টেন পার্কের সাথে সমুদ্রের আশেপাশের সব দ্বীপে খুঁজে দেখে কোথাও স্কুইড গেম খেলা হচ্ছে কিনা। একইভাবে আজকেও সে নতুন একটা দ্বীপে খোঁজার জন্য এসেছে। একটু পরে ক্যাপ্টেনের সাথে জুনহো ম্যাপে মার্ক করে রাখা একটা দ্বীপে খুঁজতে বের হয়, কিন্তু এবারও সে কিছুই খুঁজে পায় না। অন্যদিকে তখন কিমকে দেখা যায় সে ওই সেলসম্যানকে খোঁজার জন্য একটা এজেন্সি চালু করেছে। এজেন্সির লোকজনদের সেলসম্যানের ডামি দেখিয়ে বুঝিয়ে দেওয়া হয় সে দেখতে কেমন আর তাকে কিভাবে ডিটেক্ট করতে হবে। এরপরে এজেন্সির লোকজন তাকে খোঁজার জন্য বিভিন্ন মেট্রো স্টেশনে ছড়িয়ে পড়ে। তো দিনরাত খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যায় না। রাতে কিম এবং তার অ্যাসিস্ট্যান্ট চোই ক্লান্ত হয়ে একটা মেট্রো স্টেশনে বসেছিল। তখন তারা হঠাৎ সেই সেলসম্যানকে দেখতে পায়। সে আগের মতোই সেম মেথডে একজন লোকের সাথে দাগজি খেলে তাকে স্কুইড গেমে যাবার জন্য ম্যানিপুলেট করছিল। কিম তখন দ্রুত গিহানকে ফোন করে ব্যাপারটা জানায়। গিহান কিমকে বলে সে যেন সেলসম্যানকে ফলো করে, আর গিহানও দ্রুত সেখানে আসছে। তো একটু পরে সেলসম্যান স্টেশন থেকে বেরিয়ে গেলে কিম আর চোইও তখন তাকে ফলো করে স্টেশনের বাইরে আসে। সেলসম্যানকে দেখা যায় একটা কনফেকশনারি থেকে অনেকগুলো পিস পাউরুটি কিনে এবং আরেকটা দোকান থেকে 100টা লটারি স্ক্র্যাচ কার্ড কিনে। এই স্ক্র্যাচ কার্ডগুলো ঘষলে ভাগ্য ভালো থাকলে কোটি টাকারও লটারি লেগে যায়, আবার ভাগ্য মন্দ থাকলে 1টা টাকাও জোটে না। তো সে এগুলো নিয়ে কি করবে সেটা দেখার জন্য কিম আর চোই তার পেছনে ফলো করতে থাকে। সেলসম্যান এগুলো নিয়ে একটা পার্কে চলে যায়। তারপরে সে বিভিন্ন ক্ষুধার্ত ভিক্ষুকদের কাছে গিয়ে এক হাতে পাউরুটি এবং অন্য হাতে স্ক্র্যাচ কার্ড রেখে অপশন দেয় তারা এ দুটোর মধ্যে কোনটা চায়। আশ্চর্যজনকভাবে দেখা যায় ক্ষুধার্ত থাকার পরেও অধিকাংশ লোকই অতি লোভে পাউরুটি বাদ দিয়ে স্ক্র্যাচ কার্ড বেছে নেয়, কিন্তু কার্ড ঘষে শেষমেশ তাদের ভাগ্যে কিছুই জোটে না। অতি লোভ করতে গিয়ে তারা নিজেদের কপাল চাপড়ায়। এরপরে সেলসম্যান আরেকটা অদ্ভুত কাজ করে, সে তার কাছে থাকা অবশিষ্ট পাউরুটিগুলো মাটিতে ফেলে দেয়। এটা দেখে ক্ষুধার্ত ভিক্ষুকরা খাবারের জন্য এগিয়ে আসলে সে তাদেরকে খেদিয়ে দিয়ে বলে তোমাদের একবার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তোমরা সুযোগ গ্রহণ করনি। এই যে এখন খাবারগুলো নষ্ট হচ্ছে এর জন্য তোমরাই দায়ী। এই বলে সে পাউরুটিগুলো পা দিয়ে পিষে সেগুলো নষ্ট করে ফেলে এবং সেখান থেকে চলে যায়। এদিকে গিহান দ্রুত গাড়ি নিয়ে আসার সময়ে ট্রাফিক পুলিশের নজরে চলে আসে। ওভার স্পিডে গাড়ি চালানোর জন্য ট্রাফিক পুলিশ তাকে আটকায়। আজ আবার অফিসার জুনহো এবং তার জুনিয়র ডিউটিতে ছিল, যদিও জুনহো এখানে গিহানকে খেয়াল করে না। সে তার জুনিয়রকে ওভার স্পিডের জন্য কেস দিতে গাড়ির কাছে পাঠায়। তো জুনিয়র গিহানকে ওভার স্পিডের জন্য কেস দেওয়ার পরেও গিহান কোনো প্রতিক্রিয়া না জানিয়ে সাই করে বেরিয়ে যায়। দূর থেকে এটা দেখে জুনহো বেশ অবাক হয়, কারণ কেস দেবার সময়ে তো নর্মালি ট্রাফিক ভঙ্গকারীরা জরিমানা কমানোর জন্য অনেক রিকোয়েস্ট করে, কিন্তু এই লোক তো একদম আলাদা। তাহলে নিশ্চয়ই সে কোনো ঘাপলা বাঁধিয়ে রেখেছে। তাই জুনহো তখন জুনিয়রের কাছ থেকে গাড়ি চালকের নাম এবং আইডি চায়। সে কেসের ডিটেইলে গিহানের নামটা দেখে চমকে যায়। জুনহো তখন দ্রুত অফিসে ফিরে ডেটাবেস থেকে গিহানের নাম এবং আইডি কার্ড সার্চ করে শিওর হয়ে যায় তার সন্দেহই সঠিক। এটাই সেই গিহান যার কাছে সে 3 বছর আগে নিজের ভাইকে খোঁজার জন্য হেল্প চাইতে গিয়েছিল, এবং গিহানকে ফলো করেই সে স্কুইড গেম পর্যন্ত পৌঁছাতে পেরেছিল, যা আমরা সিজন 1-এ দেখেছিলাম। জুনহো বুঝে যায় সে বছর গিহান নিশ্চয়ই স্কুইড গেমের উইনার হয়েছে, তাই হয়তো সে বেঁচে ফিরতে পেরেছে। তাই জুনহো এবার গিহানকে খুঁজে বেড়াতে শুরু করে। অন্যদিকে কিম এবং চোই সেলসম্যানকে ফলো করে একটা কলোনিতে চলে আসে, কিন্তু কলোনির ভেতরে ঢুকতেই তারা সেলসম্যানের হাতে ধরা পড়ে যায়। সে একাই তাদের দুজনকে মেরে তুলে নিয়ে যায়। একটু পরে কিমের দেওয়া লাস্ট লোকেশন অনুযায়ী গিহানও সেখানে পৌঁছায়। সে কলোনির ভেতরে ঢুকে দেখে রাস্তার উপর একটা রক্তমাখা ছুরি পড়ে আছে। এটা দেখে সে বুঝে যায় কিম এবং চোই সেলসম্যানের হাতে ধরা পড়েছে। তাই সে সেলসম্যানকে খুঁজতে গ্যাংয়ের বাকিদের অ্যালার্ট করে দেয় এবং নিজেও খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে পাশে একটা বিল্ডিং এর সাথে দাঁড়িয়ে সেলসম্যান গিহানকে দেখছিল। গিহান চলে যাবার পরে সে রুমে যায় এবং বেঁধে রাখা কিম আর চোইকে মানসিকভাবে টর্চার করতে শুরু করে। তাদের দুজনের মাঝে রক পেপার সিজার গেম খেলায় এবং একটা পর্যায়ে কিম হেরে যাওয়ায় তাকে গুলি করে মেরে ফেলে।
এরপরে সে চোয়ের কাছ থেকে গিহান যেই মোটেলে থাকে সেখানকার অ্যাড্রেস জোগাড় করে সেখানে চলে যায়। এ সময় গিহানও কিছু একটা নিতে মোটেলে ফিরেছিল। সে ঘরে ঢুকতেই স্বয়ং সেলসম্যানকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। গিহান তাকে বলে এই গেমের সাথে যারা জড়িয়ে আছে সে যেন গিহানকে তাদের নামগুলো বলে দেয়, কিন্তু সেলসম্যান নিজের কাজের প্রতি খুব লয়াল ছিল, তাই সে এখানে কারো নামই বলে না। তবে সে গিহানকে বলে গিহান যাকে খুঁজে পেতে চাইছে তার অ্যাক্সেস সেলসম্যানের পকেটে আছে, তবে সেটা পেতে চাইলে গিহানকে তার সাথে একটা গেম খেলতে হবে। আসলে গিহান যেহেতু সেলসম্যানকে ট্র্যাক করে ফেলেছিল, তাই এই মুহূর্তে হয় তার নিজেকে মরতে হবে, না হয় গিহানকে মেরে ফেলতে হবে। তাই সেলসম্যান ব্যাপারটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য গিহানের সাথে রাশিয়ান রুলেট গেম খেলে। এটা মূলত হলো একটা রিভলভারে শুধুমাত্র একটাই বুলেট থাকবে। এরপর দুজনেই নিজেদের মাথায় রিভলভার ঠেকিয়ে ট্রিগার চাপবে। যার ভাগ্য ভালো থাকবে সে বেঁচে যাবে, আর ভাগ্য মন্দ হলে সে গুলি খেয়ে মরে যাবে। তো ইগোর চক্করে গিহানও গেমটা খেলতে রাজি হয়ে যায়। দুজনের মধ্যে গেমটা কয়েক রাউন্ড চলে এবং শেষ পর্যন্ত ভাগ্যক্রমে সেই সেলসম্যানই মারা যায়। অর্থাৎ এই সেলসম্যানের চ্যাপ্টার এখানেই ক্লোজ হয় এবং প্রথম এপিসোডও এখানেই শেষ হয়। সেকেন্ড এপিসোডের শুরুতে আমরা অফিসার জুনহোকে দেখতে পাই। সে গিহানের অ্যাড্রেস খুঁজে তার মোটেলের সামনে চলে আসে, আর তখনই গুলির আওয়াজ শুনতে পায়। গুলির আওয়াজ শুনে সে দ্রুত মোটেলে ঢুকে পড়ে। সেখানে একটা রুমে সে হাত পা বাঁধা অবস্থায় চইকে পেয়ে যায়। মূলত সেলসম্যান চইকে এনে এই রুমে আটকে রেখেছিল। তো চইকে মুক্ত করে দিয়ে জুনহো অন্য রুমগুলো খুঁজতে শুরু করে। এদিকে গিহান সেলসম্যানের পকেট হাতড়ে স্কুইড গেমের একটা ইনভাইটেশন কার্ড পেয়ে যায়। এ সময় সেই ঘরে জুনহো চলে আসে। সে প্রথমেই গিহানকে গ্রেফতার করে, কিন্তু পেছন থেকে চই এসে জুনহোকে আঘাত করে এবং গিহানকে বাঁচিয়ে নেয়। চই সেলসম্যানের লাশটা পড়ে থাকতে দেখে তাকে কয়েকটা গালি দেয়। এরপরে সে গিহানকে জানায় সেলসম্যান তার ভাই সমতুল্য বস কিমকে মেরে ফেলেছে। এই বলে সে কাঁদতে শুরু করে। গিহান তখন সেলসম্যানের পকেট থেকে পাওয়া কার্ডের পেছনে দেখে একটা ক্লাবের নাম লেখা আছে, আর গিহানকে সেই ক্লাবে 31শে অক্টোবর মাঝরাতে যেতে বলা হয়েছে। তো পরের সিনে একটা মেয়েকে দেখা যায়, সে পার্কিং লটে একটা গাড়ির ভেতর শুয়েছিল। এই মেয়েটির নাম হলো নোউল। সে উত্তর কোরিয়া থেকে এখানে পালিয়ে এসেছে। তার কোনো থাকার জায়গা না থাকায় পার্কিং লটের যে কোনো গাড়ির ভেতরে ঢুকে রাতটা পার করে দেয়। কিন্তু আজকে সিকিউরিটি গার্ড তাকে দেখে ফেলেছে। গার্ড তাকে সতর্ক করে দিয়ে বলে এরপর থেকে যেন সে আর পার্কিং লটে না ঘুমায়। ওয়ার্নিং দিয়ে আজকের মতো নোউলকে এখানে ঘুমানোর সুযোগ দিয়ে গার্ড চলে যায়। এদিকে কিছুক্ষণ পরে জুনহোর জ্ঞান ফিরলে সে দেখে গিহান তাকে বেঁধে রেখেছে। গিহান তাকে বলে আমি তোমাকে চিনতে পেরেছি, আমাদের আগেও একবার দেখা হয়েছে। তুমি আমার বাড়িতে স্কুইড গেমের ব্যাপারে জানতে এসেছিলে তাই না? তখন জুনহো বলে আমাদের একবার না বরং দুবার দেখা হয়েছে। গেম চলাকালীন একজন মুখোশ পরা গার্ড তোমার কাছে গিয়ে ইনহোর ব্যাপারে জিজ্ঞেস করেছিল, আর ওইটা আমিই ছিলাম। এটা শুনে গিহান ভাবে জুনহো হয়তো এই গেম পরিচালনার কোনো সদস্য, তাই সে রিভলভার নিয়ে একটু ঝুঁকে আসে। তখন জুনহো ব্যাপারটা পরিষ্কার করে দেয় যে সে মূলত তার ভাইকে খুঁজতেই সেখানে গার্ডের ছদ্মবেশে গিয়েছিল। গিহান ব্যাপারটা বুঝতে পেরে জানায় সে এই গেমটাকে চিরতরে বন্ধ করে দিতে চায়, আর এই জন্য তাকে ফ্রন্টম্যানকে খুঁজে বের করতে হবে যে কিনা এখনো গেমটা চালিয়ে যাচ্ছে। তো জুনহো যেহেতু গার্ড সেজে কিছুদিন স্কুইড গেমে ছিল, তাই গিহান তাকে ফ্রন্টম্যানের ব্যাপারে জিজ্ঞেস করে, মানে সে ফ্রন্টম্যানকে দেখেছে কিনা বা তার সম্পর্কে কিছু জানে কিনা। কিন্তু নিজের ভাইয়ের পরিচয় লুকাতে জুনহো এখানে ফ্রন্টম্যানের ব্যাপারে কিছুই বলে না। তবে সে গিহানকে এই গেম বন্ধের জন্য সাহায্য করতে চায়। যদিও পুলিশের উপরে গিহান বা চইয়ের কারো কোনো ভরসা ছিল না। চই বারবার গিহানকে বলছিল পুলিশকে যেন বিশ্বাস না করে, কেননা একবার ডিবি হারুন তাকে ভাত খাওয়ানোর নাম করে নিয়ে গিয়ে নেংটু করে ব্রিজের উপরে দাঁড় করিয়ে রেখেছিল। সেই থেকে সে আর পুলিশকে বিশ্বাস করে না। কিন্তু এরপরও গিহান জুনহোকে বিশ্বাস করে তার কথা মেনে নিয়ে তাকে মুক্ত করে দেয় এবং এই গেমটা বন্ধ করার জন্য নিজেদের মাঝে সমঝোতা করে। যাই হোক, এরপরে গিহান তাদের অন্য একটা রুমে নিয়ে যায়। আসলে এই পুরো মোটেলটাই গিহান কিনে নিয়েছে, তাই এখানে সে ছাড়া আর কেউই থাকে না। তো পাশের রুমে গেলে দেখা যায় সেখানে সারি সারি টাকা সাজিয়ে রাখা আছে। স্কুইড গেম থেকে জিতে আনা সেই টাকাগুলো সে এই রুমেই ফেলে রেখেছে। গিহান বলে এই টাকাগুলো গেমের প্লেয়ারদের রক্তের দামে পাওয়া, তাই এই টাকা দিয়েই সে তাদের রক্তের প্রতিশোধ নেবে এবং গেমটা বন্ধ করে দেবে। জুনহো বলে সে টাকার জন্য গিহানকে সাহায্য করছে না, বরং তার ভাইয়ের প্রতিশোধ নিতে সেও গেমটা বন্ধ করতে চায়। চইও তখন বলে সেও তার বস কিমের হত্যার প্রতিশোধ নিতে চায়, আর এজন্য সেও গিহানকে সাহায্য করবে। যেভাবে তার বসকে মারা হয়েছে সেইভাবে সেও গুলি করে ওদের মাথার খুলি উড়িয়ে দেবে। জুনহো বলে ওদের কাছে উন্নত মানের অস্ত্র রয়েছে, এই ছোট গান দিয়ে ওদের কিছুই করা যাবে না। তখন গিহান তাদেরকে পাশের আরেকটা রুমে নিয়ে যায়। এখানে সে দুনিয়ার অনেক শক্তিশালী অস্ত্রের কালেকশন করে রেখেছে। অস্ত্রগুলো ব্ল্যাক মার্কেট থেকে কেনা, তাই এগুলো কাজ করবে কিনা জুনহোর সন্দেহ হচ্ছিল। এজন্য একটা গান নিয়ে গিহান পাশের রুমে যায়।
এখানে সে সাউন্ডপ্রুফ রুমও বানিয়ে রেখেছে যাতে সে অস্ত্র চালানোর প্র্যাকটিস করতে পারে। তো গিহান গানটা চালিয়ে জুনহোকে প্রুফ দেয় তার গানগুলো একদম কার্যকরী। এরপরে গিহান নির্দেশ দেয় গেমের এই চক্রটার সাথে মোকাবিলা করার জন্য তাদের আরো লোকজনের প্রয়োজন, তাই এই কাজের জন্য যেন যোগ্য সোলজারদের হায়ার করা হয়। আর জুনহো যদি সত্যিই তাদের সাথে কাজ করতে চায় তাহলে যেন পুলিশের চাকরি ছেড়ে দেয়। এরপর সিন চেঞ্জ হয়ে আমাদেরকে একটা শিশু পার্ক দেখানো হয়। নোল মূলত এই পার্কেই টেডি সেজে বাচ্চাদের বিনোদন দেয়। তো পার্কে ইয়ান নামের একটা বাচ্চা মন খারাপ করে দাঁড়িয়েছিল, তাই নোল তাকে একটা চকলেট দেয়। চকলেট পেয়ে বাচ্চাটা অনেক খুশি হয়। আসলে এই বাচ্চাটার ব্লাড ক্যান্সার রয়েছে, তাই তার প্রতি নোলের আলাদা একটা আবেগ কাজ করে। যাই হোক, অন্যদিকে গিহানকে দেখা যায় সে আড়াল থেকে সাঙুর মা এবং সিবিউকের ভাইকে দেখছিল। এদের দুজনের বন্ডিংটা এখন খুব ভালো হয়ে গিয়েছে। সিবিউকের ভাই একটা পরিবার খুঁজে পেয়েছে, আর সাঙুর মাও ছেলেটাকে পেয়ে সাঙুর রিপ্লেসমেন্ট পেয়ে গিয়েছে। মূলত সিবিউক আর সাঙু দুজনেই স্কুইড গেমে হেরে মারা গিয়েছিল। তো এদেরকে এভাবে দেখে নিশ্চিন্ত হয়ে এরপরে গিহান একটা এজেন্সির ব্রোকারের কাছে যায় এবং সিবিউকের মাকে খোঁজার কাজ কত দূর সেটা জিজ্ঞেস করে। ব্রোকার জানায় তারা শীঘ্রই তাকে খুঁজে বের করবে। গিহান তখন ব্রোকারকে সাঙুর মায়ের অ্যাড্রেস দেয় এবং বলে যদি সিবিউকের মাকে কখনো খুঁজে পাওয়া যায় তবে যেন তাকে এই ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। এটা বলে গিহান বেরিয়ে যায়। সে বেরিয়ে যাবার পরে সেই ব্রোকারের কাছে নৌল আসে। নৌল উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসার সময়ে তার বাচ্চা মেয়েকে সাথে আনতে পারেনি, এই জন্য সে ব্রোকারকে রিকোয়েস্ট করে যেভাবেই হোক তার মেয়েকে যেন এখানে নিয়ে আসা হয়। কিন্তু ব্রোকার তাকে সাহায্য করতে পারবে না বলে জানিয়ে দেয়, কারণ নৌলের নামে তার ঊর্ধ্বতন অফিসারকে খুনের এবং দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে। তাই এই অপরাধে তার মেয়েকে এতদিনে ওরা বাঁচিয়ে রেখেছে কিনা তারও নিশ্চয়তা নেই। এই জন্য ব্রোকার তাকে আর সাহায্য করে না। নৌল তখন হতাশ হয়ে ফিরে এসে আবারও পার্কিং লটে গাড়ির ভেতরে বসেছিল এবং বাচ্চার কথা ভাবছিল। তখন কেউ একজন এসে তাকে স্কুইড গেমের ইনভাইটেশন কার্ড দেয়। নৌলও আগ্রহ ভরে কার্ডটা দেখতে থাকে। তো পরের দিন দেখা যায় সে চাকরি থেকে রিজাইন দিয়ে দেয়। রিজাইন দিয়ে যখন সে পার্ক থেকে বের হচ্ছিল তখন সে একটা অ্যাম্বুলেন্সে ইয়ান নামে সেই বাচ্চা মেয়েটাকে মুমূর্ষ অবস্থায় নিয়ে যেতে দেখে। ইয়ানকে দেখে তার নিজের মেয়ের কথা মনে পড়ে। যাই হোক, এরপরে নৌল অনেক ভেবে এবার স্কুইড গেমে পার্টিসিপেট করার সিদ্ধান্ত নেয়। তাই সে ইনভাইটেশন কার্ডে থাকা নম্বরে ফোন করে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয় এবং সেখান থেকে তাকে নির্দিষ্ট একটা জায়গায় আসতে বলা হয়। এদিকে গিহান একজন ডেন্টিস্টকে দিয়ে সিক্রেটলি তার মারির একটা দাঁত তুলে ফেলে। এরপরে সেখানে জিপিএস ট্র্যাকার চিপ বসানো একটা নকল দাঁত লাগায়, যাতে সে যেখানেই যাক না কেন অফিসার জুনহো যেন তাকে ট্র্যাক করতে পারে। এরপরে তারা বিভিন্ন স্পেশাল ফোর্সের রিটায়ার্ড সোলজারদের হায়ার করে নিয়ে আসে এবং তারা গিহানের মোটেলেই নতুন অস্ত্রগুলো ট্রেনিং নিতে শুরু করে। গিহান, জুনহো আর তাদের ফোর্সের প্ল্যান ছিল তারা ক্লাবে গিয়ে ফ্রন্টম্যানকে কিডন্যাপ করবে। তো রাতে গিহান চইকে নিয়ে ক্লাবে ঢোকে আর জুনহো ফোর্স নিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে। একটু পরে জুনহো দেখতে পায় স্কুইড গেমের ড্রেস আপে দুজন গার্ড ক্লাবে ঢুকছে। সেও তাদের ফলো করে ক্লাবে ঢোকে, কিন্তু সে তাদের ট্রেস করার আগেই একজন গার্ড চইকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয় এবং অন্য গার্ডটা গিহানকে নিয়ে ক্লাবের পেছনের দরজা দিয়ে বাইরে চলে আসে। জুনহো তাদের ফলো করে বাইরে এসে দেখে গার্ড গিহানকে একটা গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। জুনহো তখন তার ফোর্সকে অ্যালার্ট করে দিয়ে গাড়িটা ফলো করার নির্দেশ দেয়। এদিকে গিহান গাড়িতে উঠে বুঝতে পারে এটা সেই গাড়ি যে গাড়িতে করে প্রথমবারেও তাকে নিয়ে যাওয়া হয়েছিল। গাড়ির ভেতরে একটা স্পিকারে ফ্রন্টম্যানের কণ্ঠ ভেসে আসে। ফ্রন্টম্যান আবারও গিহানকে বলে তোমার সেদিন ফ্লাইট ধরে নিজের মেয়ের কাছে চলে যাওয়া উচিত ছিল। উত্তরে গিহান বলে সে ফ্রন্টম্যানের মুখোমুখি হবার জন্যই এখনো বেঁচে আছে। সে এই গেমটা বন্ধ করে দিতে চায়। দুজনের মাঝে মোরালিটি আর ন্যায়নীতি নিয়ে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি চলে। এরই মধ্যে গিহানের সোলজারদের গাড়িটা কাছাকাছি চলে আসে। তখনই স্নাইপার শটে সেই গাড়ির টায়ার পাংচার করে দেওয়া হয়। এরপরে জুনহোর গাড়িরও টায়ার পাংচার করে দেওয়া হয় যাতে তারা আর এগুতে না পারে। তখন গিহান রেগে গিয়ে গান বের করে গাড়ির ভেতরে দুটো গুলি চালিয়ে গাড়ি থামাতে বলে। এতে ফ্রন্টম্যান তাচ্ছিল্য করে বলে তুমি এই সামান্য বন্দুক দিয়ে গেম বন্ধ করতে চাও? গিহানও তখন বুঝতে পারে সে এভাবে গেম বন্ধ করতে পারবে না, তাই সে এবার ফ্রন্টম্যানকে বলে সে আবারও গেমে পার্টিসিপেট করতে চায়। ফ্রন্টম্যান জিজ্ঞেস করে একটু আগেই না তুমি গেম বন্ধ করতে চাইছিলে, এখন আবার নিজেই খেলতে চাইছো? উত্তরে গিহান বলে আমি প্রমাণ করে দিতে চাই এই দুনিয়া তোমাদের ভাবনা মতো চলে না। আমি গেমে পার্টিসিপেট করে মানুষদের চিন্তাধারার পরিবর্তন আনবো। ফ্রন্টম্যান এখানে গিহানের চ্যালেঞ্জ মেনে নেয় এবং পূর্বেকার মতোই গাড়ির ভেতরে একটা গ্যাস বের হলে গিহান অজ্ঞান হয়ে যায়। এরপরে তাকে স্কুইড গেমের নতুন একটা প্লেসে নিয়ে আসা হয়। অন্যদিকে নৌলও তখন স্কুইড গেমের প্লেসে পৌঁছে যায়, তবে সে এখানে প্লেয়ার হিসেবে আসেনি, বরং গার্ড হিসেবে এসেছে। নৌল গার্ডের জন্য নির্ধারিত ড্রেস এবং মাস্ক পরে রেডি হয়ে নেয় নতুন প্লেয়ারদের ওয়েলকাম জানানোর জন্য। আর এখানেই সেকেন্ড এপিসোড শেষ হয়ে যায়। এপিসোড 3 এর শুরুতে জুনহোকে দেখা যায়।
সে চই এবং বাকি সোলজারদের নিয়ে ক্যাপ্টেন পার্কের জাহাজে ওঠে। এরপরে গিহানের দাঁতে লাগানো ট্র্যাকার অনুযায়ী লোকেশন ট্র্যাক করে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে গিহান সকালে ঘুম ভেঙে দেখে তাকে অন্যান্য পার্টিসিপেন্টদের সাথে একটা গণরুমে রাখা হয়েছে। এখানকার সবকিছুই একদম আগের বারের মতোই আছে। এছাড়া গিহানকে এবারও সেই 456 নাম্বার জার্সি দেওয়া হয়েছে। একটু পরে গার্ডরা রুমে ঢুকলে সব পার্টিসিপেন্টরা এক জায়গায় জড়ো হয়। এবারও পার্টিসিপেন্টদের ভেতরে নানা প্রশ্ন, উদ্বেগ এবং সন্দেহের সৃষ্টি হয়। তাদেরকে কেন অজ্ঞান করে এখানে আনা হলো, তাদের সঙ্গের জিনিসপত্র কোথায়, তাদের ড্রেস কেন চেঞ্জ করা হলো ইত্যাদি কারণে তারা গেমের উপরে সন্দেহ করতে থাকে এবং গেম খেলবে না জানিয়ে দেয়। তখন গার্ডরা স্ক্রিনে এসব প্লেয়ারদের ডিটেলস আর ঋণের পরিমাণ দেখাতে শুরু করে। দেখানো শেষে সবাইকে প্রলোভন দেখিয়ে জিজ্ঞেস করে তারা কি আগের ঋণগ্রস্ত জীবনে ফিরে যেতে চায় নাকি এখানে গেম খেলে নিজেদের ভাগ্য বদলাতে চায়। গার্ডের এই কথায় পার্টিসিপেন্টরা এবার গেম খেলার জন্য উৎসাহ পায়। এরপর সবাইকে সেই জারটা দেখানো হয় যেখানে তাদের জেতা টাকাগুলো জমা হবে। তবে গার্ডরা এবার একটা নতুন রুলসের কথা সবাইকে জানায়। সেটা হলো এই গেমে তো 6 রাউন্ড খেলা হবে, তো প্রতিটা রাউন্ড শেষেই একবার করে ভোট নেওয়া হবে। সেই ভোটে যদি মেজরিটি মানে বেশিরভাগ প্লেয়ার গেম না খেলার সিদ্ধান্ত নেয় তাহলে গেমটা সেখানেই বন্ধ করে দেওয়া হবে এবং ভল্টে থাকা টাকাগুলো সবার মাঝে ভাগ করে দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। পেছনে চুপচাপ দাঁড়িয়ে থাকা গিহান এবার কথা বলে ওঠে। সে জিজ্ঞেস করে তারা প্রথম রাউন্ডের পরে যত টাকা জিতবে সেই টাকা নিয়ে ভোটের মাধ্যমে গেম বন্ধ করে বাড়ি ফিরতে পারবে কিনা। গার্ড জানায় যদি মেজরিটি ভোট খেলা বন্ধের পক্ষে পড়ে তাহলে তাদেরকে টাকা সহই বাড়ি পাঠানো হবে। এটা শুনে গিহান খুব অবাক হয়ে পেছনে ক্যামেরার দিকে তাকায়, কারণ সে জানে সিসি ক্যামেরায় ফ্রন্টম্যান তার এক্সপ্রেশন দেখছে। তাছাড়া সে এটাও বুঝতে পারে তাকে প্রতিহত করার জন্যই অথরিটি এই নতুন নিয়ম বানিয়েছে, যাতে অথরিটি নিজেদের ভাবনাকে প্রমাণ করতে পারে যে মানুষ মাত্রই লোভী আর স্বার্থপর। যাই হোক, এর মধ্যে আবার একটা মজার ঘটনা ঘটে যায়। ইয়ংশিক নামের এক ছেলে জুয়ায় অনেক টাকা ঋণী হয়ে গিয়েছিল, তাই মূলত সে এই গেমে পার্টিসিপেট করেছিল। তো এখানে এসে সে দেখে তার মাও স্কুইড গেমে পার্টিসিপেট করেছে। তার মা তাকে দেখে সবার মাঝখানেই মারতে শুরু করে। মা ছেলেকে বলে বাড়ি ফিরে যেতে আর ছেলেও মাকে বলে বাড়ি ফিরে যেতে। কিন্তু এখানে যেহেতু তারা এসেই গিয়েছে, এখন তো আর তাদের বেরোনোর পথ এতটা সোজা না। তো এরপরে পার্টিসিপেন্টদেরকে এগ্রিমেন্ট পেপারে সাইন করতে দেওয়া হয় এবং সবাই সেই এগ্রিমেন্ট পেপারে সাইন করে গেমে জয়েন করে। পার্টিসিপেন্টদের ভেতরে মিগি নামের আরেকটা ছেলে ছিল। মিগি একটা ইউটিউব চ্যানেল চালাতো। সে তার ইউটিউব সাবস্ক্রাইবারদের এমজি নামের একটা কয়েনে ইনভেস্ট করতে বলেছিল। তার কথা শুনে অনেকেই সেখানে ইনভেস্ট করে এবং সব টাকা লস খেয়ে যায়। মিগি নিজেও অনেক টাকা লস খেয়েছে, এই জন্য সে ঋণের টাকা শোধ করতে এখানে পার্টিসিপেট করেছে। তো এখানে এসে তার দুজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যায়। এরাও মিগির কথা ইনভেস্ট করে লস খেয়েছে, এই জন্য থানোস নামের একজন তার সাথে ঝামেলা শুরু করে এবং তার লস যাওয়ার টাকা ফেরত দেওয়ার জন্য থ্রেট দেয়। এদিকে গিহানের সাথেও তার একজন খুব ক্লোজ বন্ধু বের দেখা হয়ে যায়। গিহান তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। বে জানায় তার অনেক টাকা ঋণ হয়েছে, ওয়াইফের সাথে ডিভোর্সও হয়ে গিয়েছে এবং তার ওয়াইফ তাদের বাচ্চাকেও নিজের সাথে নিয়ে গিয়েছে, তাই মূলত সে স্কুইড গেমে পার্টিসিপেট করার সিদ্ধান্ত নিয়েছে। গিহান তখন তাকে সাজেশন দেয় সে যেন সব সময় তার পেছন পেছন থাকে, তাহলেই সে এখান থেকে বেঁচে ফিরতে পারবে। অন্যদিকে জুনহো তার ফোর্স নিয়ে গিহানের দাঁতে লাগানো জিপিএস ট্র্যাকারের মাধ্যমে লোকেশন ডিটেক্ট করে একটা দ্বীপে চলে আসে। এরপর ড্রোন এবং ফোর্সদের দিয়ে গিহানকে খুঁজতে শুরু করে। তো সেখানে তারা একজন লোককে সিপ দিয়ে মাছ ধরতে দেখতে পায়। গিহানের জিপিএস ট্র্যাকারের লোকেশন সেখানেই দেখাচ্ছিল। তারা ট্র্যাকার অনুযায়ী লোকটার মাছ ধরার চারের বক্সটা খুলে দেখে গিহানের ট্র্যাকার চিপটা এর মধ্যেই রয়েছে। চই লোকটাকে জিজ্ঞেস করে এটা সে কোথায় পেল। লোকটা জানায় জাহাজে একজন তাকে এই চারের বক্সটা মাছ ধরার জন্য দিয়েছে। তখনই তারা বুঝে যায় তাদের প্ল্যানের কথা গেম অথরিটি জেনে গিয়েছে, এই জন্যই গিহানের দাঁত থেকে চিপটা খুলে দিয়ে তাদেরকে এতক্ষণ ভুল পথে চালনা করা হচ্ছিল। এদিকে স্কুইড গেমের সব প্লেয়ারদেরকে প্রথম রাউন্ডের জন্য প্লেগ্রাউন্ডে নিয়ে আসা হয়। এবারও আগের বারের মতো রেড লাইট গ্রিন লাইট গেমের আয়োজন করা হয়েছে। গিহান তখন আকাশের দিকে তাকিয়ে দেখে কোনো ড্রোন উঠছে কিনা, কারণ এতক্ষণ তো জুনহো আর তার সোলজাররা তাকে ট্র্যাক করে ফেলা উচিত। কিন্তু কোথাও কিছু না দেখে সে এবার তার দাঁতটা খুলে সেটা দেখে হতভম্ব হয়ে যায়, কারণ তার দাঁতে ট্র্যাকারটা ছিল না। অর্থাৎ সেও বুঝে যায় এখানে নিয়ে আসার আগেই গার্ডেরা তার ট্র্যাকারটা খুলে দিয়েছে। গিহান বুঝতে পারে সে পুরোপুরি ফেঁসে গিয়েছে, তাই এখন গেম খেলা ছাড়া আর কোনো উপায় নেই তার। তো পরিস্থিতি বেগতিক দেখে গিহান সব প্লেয়ারদেরকে অ্যালার্ট করে বলে এটা কোনো বাচ্চাদের গেম না। তারা এই গেমটাকে যতটা সহজ ভাবছে এটা মোটেও ততটা সহজ না। দূরের ওই বড় পুতুলটার চোখে মোশন ডিটেক্টর লাগানো আছে, কেউ যদি রেড লাইটে কট খেয়ে যায় তাহলে তাকে মেরে ফেলা হবে। কিন্তু গিহানের কথা শুনে সবাই ভাবে সে হয়তো নেশাপানি করে এসেছে, তাই কেউ তার কথা বিশ্বাস না করে বরং আরো হাসাহাসি করে।
কেউ কেউ তো এটাও ভাবে গিহান তাদের ভয় দেখিয়ে গেম থেকে বের করতে চাইছে, যাতে সে ইজিলি গেমটা জিতে যায় এবং সব টাকা হাতিয়ে নেয়। কিন্তু তবুও গিহান সাধ্যমতো সবাইকে বোঝানোর চেষ্টা করে এবং বলে সে অ্যালার্ট করার সাথে সাথেই যেন সবাই থেমে যায়, তাহলে অন্তত তারা বেঁচে থাকতে পারবে। তো একটু পরে গেম শুরু হয়। রুল সেই পূর্বের মতোই, প্লেয়ারদেরকে 5 মিনিট সময় দেওয়া হয়। গ্রিন লাইট বললে এগুতে হবে আর রেড লাইট বললে থেমে যেতে হবে, আর 5 মিনিটের ভেতরে ফিনিশ লাইন ক্রস করতে হবে। যাই হোক, খেলা শুরুর পরে কয়েক ধাপ গিহানের নির্দেশ মেনে সবাই ভালোভাবে এগোতে থাকে, কিন্তু একটা মেয়ের ঘাড়ে হঠাৎ একটা মৌমাছি এসে বসলে সে চিৎকার শুরু করে। দুর্ভাগ্যবশত তখন রেড লাইট চলছিল, তাই একটা হেডশটে মেয়েটাকে মেরে ফেলা হয়। এরপরে মৌমাছিটা আরেকজন মহিলার গায়ে বসলে সেও চিৎকার দিয়ে ফেলে এবং তাকেও মেরে ফেলা হয়। এটা দেখে প্লেয়ারদের মধ্যে হট্টগোল শুরু হয় এবং অনেকেই পালাতে শুরু করে, ফলে সবাইকে শুট করে মেরে ফেলা হয়। তবে শুধু তারাই বেঁচে থাকে যারা গিহানের নির্দেশ মতো চুপচাপ দাঁড়িয়েছিল। এবার সবাই বুঝে যায় গিহান তাদেরকে যা বলেছিল সব সত্যি, তাই বাকিটা পথ সবাই গিহানকে অনুসরণ করে এগুতে থাকে। তবে এরপরও পথে অনেকেই মারা যায়। এক পর্যায়ে গিহান সহ প্রায় সকলেই ফিনিশ লাইন ক্রস করে ফেলে, কিন্তু একজন পায়ে গুলি লাগা লোক ফিনিশ লাইনের কাছাকাছি এসে আটকে যায়। সে আর এগুতে পারছিল না। সে গিহানের কাছে অসহায়ের মতো সাহায্য চায়। এদিকে ততক্ষণে সময়ও আর মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। তবুও গিহান লাইফ রিস্ক নিয়ে লোকটাকে উদ্ধার করতে যায়। এ সময় তাদেরকে ইউন নামের একটা মেয়েও হেল্প করে। তারা দুজনে মিলে লোকটাকে একদম শেষ মুহূর্তে ফিনিশ লাইনের বাইরে নিয়ে আসে। সবাই ভেবেছিল লোকটা বেঁচে গিয়েছে, কিন্তু স্নাইপার হাতে দায়িত্ব পালন করা নৌল লোকটাকে আবারও শুট করে মেরে ফেলে। এতটা রিস্ক নিয়েও লোকটাকে বাঁচাতে না পেরে গিহান প্রচন্ড হতাশ হয়। যাই হোক, এরপরে প্লেয়ারদের গণরুমে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। একটু পরে গার্ডেরা এসে তাদের প্রথম রাউন্ড শেষ করায় অভিনন্দন জানায়। এরপরে তাদেরকে এই রাউন্ডের রেজাল্ট জানায়। এই রাউন্ডে 456 জন প্লেয়ারের ভেতরে 91 জন মারা গিয়েছে, ফলে এখন বেঁচে আছে 365 জন প্লেয়ার। যদিও গিহান গাইড না করলে নিঃসন্দেহে মৃত্যুর সংখ্যা আরও অনেক বেড়ে যেত। তবে প্রথম রাউন্ডেই প্লেয়াররা যে নির্মম পরিস্থিতি ফেস করেছে তাতে সবাই ঘাবড়ে গিয়েছে। তাই সবাই গার্ডদের কাছে আকুতি মিনতি শুরু করে তাদেরকে যেন বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, তারা এই গেমটা আর খেলবে না। গার্ডও তাদেরকে প্রতিশ্রুতি দেয় ভোটের পরে যদি অধিকাংশ প্লেয়ার না খেলার পক্ষে ভোট দেয় তবে তাদের উইনিং অ্যামাউন্ট দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তো এরপরে জারের ভেতরে এই রাউন্ডে জেতা টাকাগুলো জমা হয়। এটা দেখে প্লেয়াররা জিজ্ঞেস করে তাদের এক একজনের ভাগে কত টাকা করে পড়ছে। গার্ড জানায় এই টাকাটা ভাগাভাগি করে সবাই 24 মিলিয়ন ওন করে পাবে। এটা শুনে অনেকেই আপসেট হয়। এত অল্প টাকা তাদের কোনো কাজেই আসবে না। এই টাকা দিয়ে তো তারা নিজেদের ঋণও শোধ করতে পারবে না। তখনই গার্ড তাদের লোভ দেখিয়ে বোঝায় সেকেন্ড রাউন্ড শেষে আরো অনেক প্লেয়ার এলিমিনেটেড হয়ে যাবে, ফলে তাদের ভাগের টাকাও অনেক বেড়ে যাবে। এটা শুনে অনেকেরই লোভে চোখ চকচক করে ওঠে। তো এরপরে ভোটিং শুরু হয়। লাস্টের প্লেয়ার থেকে সিরিয়ালে ভোট নেওয়া শুরু হয়। তাই প্রথমেই গিহান ভোট দেয় এবং সে অবভিয়াসলি গেম বন্ধের পক্ষে ভোটটা দেয়। এভাবে একে একে সবাই ভোট দিতে শুরু করে, কিন্তু দেখা যায় অনেকেই খেলার পক্ষে ভোট দিচ্ছে। এটা দেখে গিহান বিচলিত হয়ে সবাইকে বোঝায় এই গেম খেলতে থাকলে কেউ বাঁচবে না, এখানে সবার একমাত্র পরিণতি হলো মৃত্যু। কিন্তু সবাই গিহানের বিরোধিতা শুরু করে, তাকে কেউই বিশ্বাস করে না। গিহান বোঝায় সে এই গেম আগেও খেলেছে এবং সে এই গেমের উইনার ছিল, তাই সে এই গেমের ব্যাপারে সবকিছুই জানে। এটা শুনে সবাই তাকে আরো বেশি সন্দেহ করে। সবাই একই প্রশ্ন করে যে সে যদি উইনার হয়েই থাকে তাহলে তো তার কাছে 45 বিলিয়ন ওন থাকার কথা, তাহলে সে কেন আবার এই গেমে ফিরে এলো। গিহানকে তারা আর কোনো কিছুই এক্সপ্লেন করার সুযোগ দেয় না। তাকে ঘিরে পুরো হট্টগোল শুরু হয়ে যায়। তাই গার্ডেরা এসে গিহানকে হস্টেজ করে রাখে এবং ভোট কন্টিনিউ করে। ভোট সমান তালে চলতে থাকে এবং দেখা যায় গেমের পক্ষে বিপক্ষে সমান ভোট পড়েছে। তবে তখনও একজন প্লেয়ার অর্থাৎ 001 নম্বর প্লেয়ারের ভোট দেওয়ার বাকি ছিল, কিন্তু সেই প্লেয়ার গিয়ে গেমের পক্ষে ভোট দেয়, ফলে মেজরিটির ভোটে গেম চালিয়ে যাবার সিদ্ধান্ত নেওয়া হয়। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এই 1 নাম্বার জার্সিধারী প্লেয়ারটা ছিল ফ্রন্টম্যান ইনহো নিজেই, অর্থাৎ সেও এবার গিহানকে টক্কর দেওয়ার জন্য এই গেমে পার্টিসিপেট করেছে। তাছাড়া গিহানের মতো সেও এক সময়ের স্কুইড গেমের উইনার ছিল, তাই বোঝাই যাচ্ছে এবার গেমটা আরো ইন্টারেস্টিং হবে। আর এই উত্তেজনার মধ্য দিয়ে 3rd এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 4 এর শুরুতে দেখা যায় প্রথম রাউন্ডের মৃত প্লেয়ারদের কফিনগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে, তবে কিছু কিছু কফিনের গায়ে ক্রুশ চিহ্ন দেওয়া ছিল। বোঝাই যাচ্ছে এই ডেড বডিগুলো নিয়ে তারা অন্য কিছু করবে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে প্লেয়ারদের খাবার দেওয়া হয়, কিন্তু গিহানের খাবারের প্রতি কোনো আগ্রহই ছিল না। গেমটা বন্ধ করতে পারেনি বলে তার খুব হতাশ লাগছিল। এ সময় ফ্রন্টম্যান ইনহো কয়েকজনকে নিয়ে গিহানের কাছে আসে এবং বলে সে গেমটা বন্ধের পক্ষেই ভোট দিতে চেয়েছিল,
কিন্তু যখন সে শুনল গিহান আগেও গেমটা খেলেছে, তখন সে নতুন আশার আলো দেখতে পেয়েছে। কারণ গিহান যেহেতু সব গেম একবার করে খেলেছে, তার মানে এখন গেমের পরবর্তী রাউন্ডের ব্যাপারে সে তো নিশ্চয়ই জানে। তাই গিহান চাইলেই এখন তাদেরকে পরের রাউন্ডেও বাঁচাতে পারবে। ইনহো তাই পরবর্তী গেমের ব্যাপারে গিহানের কাছে জানতে চায়। আসলে ইনহোই যে এই গেমের ফ্রন্টম্যান সেটা তো গিহান জানে না, আর বাকি প্লেয়ারদের তো আরও জানার প্রশ্নই আসে না। তো গিহান এখানে সরল মনে জানায় সেকেন্ড রাউন্ডে তাদের ডালগোনা গেম খেলতে দেওয়া হবে। এই গেমে চিনির সাচে 4টা সিম্বল এঁকে দেওয়া হয়। প্লেয়ারদের 4টা সিম্বলের যে কোনো একটা সিলেক্ট করতে বলা হয়। এরপরে তাদের নির্ধারিত টাইমের ভেতরে সিম্বলটা সাচ থেকে আলাদা করতে বলা হয়। এই সিম্বলগুলোর ভিতরে সবচেয়ে ইজি হলো ত্রিভুজ, আর সবচেয়ে কঠিন হলো আমব্রেলা। গেমের ব্যাপারে বলা শেষ হলে জংডু নামের এক স্বার্থপর দাম্ভিক লোক গিহানের কাছে এগিয়ে আসে। এখানে প্লেয়ারদের ভেতরে এই লোকের ঋণ সবচেয়ে বেশি ছিল। তার লোনের পরিমাণ প্রায় 1 বিলিয়ন ওনেরও বেশি। যাই হোক, জংডু বলে পরের রাউন্ডের ব্যাপারে যদি সবাই জেনে যায় তাহলে তো পরের রাউন্ডে আর কেউ মরবেই না, আর কেউ না মরলে তাদের প্রাইস মানিও বাড়বে না। এই জন্য কথাটা শুধু তাদের মাঝেই সিক্রেট রাখা উচিত। কিন্তু গিহান বলে সে পরবর্তী গেমের ব্যাপারে এই জন্যই বলছে যাতে সবাই বেঁচে থাকে। বেঁচে থাকার চেয়ে বড় প্রাইস মানি আর কিছুই হতে পারে না। গিহানের কথা শুনে জংডু রেগে মেগে সেখান থেকে চলে যায় এবং তার সাথে সাথে বাকিরাও নিজেদের বেডে চলে যায়। তবে ইনহো সেখানেই থেকে যায় এবং গিহানের সাথে ভাব জমানোর চেষ্টা করে। তবে গিহান কি আসলে ইনহোর এই ষড়যন্ত্র বুঝতে পারবে নাকি তার ফাঁদে পা দিবে, সেটাই এখন দেখার পালা। তো আজ এই পর্যন্তই থাকলো। বাকি অংশ দেখতে চাইলে দ্রুত ভিডিওতে লাইক দিন এবং কমেন্টে পার্ট 2 লিখুন। তাহলে এরপর সিজন 3ও দ্রুতই নিয়ে আসব। আর পরের ভিডিওর নোটিফিকেশন যেন মিস না হয় তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।